কতদিনের সম্পর্ক? আবিদ একটু নড়ে চড়ে বসে বৃষ্টির দিকে তাকায়, তারপর বাকি সবাইকে দেখে চোখ নামিয়ে বলে, 6 মাস। আবিদ, আমি এখানে তোমার স্যার হয়ে নয়, তোমার প্রেমিকার ভাই হিসেবে কথা বলছি। উচ্ছ্বাসের কথাই আবিদ একটু না অনেকটাই ঘাবড়ে যায়, তবু সেটা কাউকে বুঝতে না দিয়ে আবার বলে, জি স্যার। না স্যার, সরি স্যার। ভাইয়া। ওর এতগুলো কনফিউজড ভাবে কথা বলার ধরন দেখে উষা আর রুহি খিলখিল করে হেসে দেয়। সবে ওদের দিকে তাকাতে ওরা চুপ হয়ে যায়। বেচারা আবিদও একটু লজ্জাবোধ করলো। তারপর বলো, আমার বোনের সাথে প্রেম করে কেন? টাকার জন্য? এটা বলে উচ্ছ্বাস গাছাড়া ভাব নিয়ে বসে। বৃষ্টি বা রোদসী এমনটা আশা করেনি। এমন প্রশ্ন করে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। আবিদও এমনটা আশা করেনি উচ্ছ্বাস তাকে এটা বলতে পারলো। কিছুক্ষণ মুখ নিচু করে বসেছিল আবিদ, তারপর সরাসরি উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি আপনার বোন বৃষ্টিকে ভালোবাসি, এটাই বড় সত্যি। টাকার ব্যাপারটা কোথা থেকে আসলো? প্রমাণ করো। এবার আবিদ হক চোকালো, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কিভাবে? বিয়ে করে। এটা বলে উচ্ছ্বাস সোজা হয়ে বসলো। সবাই অনেক অবাক হলো। রোদসীর তো কথাই বন্ধ হয়ে গেল এমন লাগছে। তার কাছে মনে হচ্ছে তাদের বিয়ের দিনের মতো এখনো উচ্ছ্বাস তোড়জোড় করে বিয়ের ব্যবস্থা করছে। এসব ভাবতেই তার মন খারাপ হয়ে এলো, তবু সে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। এদিকে আবিদও কোনো ভয় না পেয়ে বলে, আমি রাজি। হ্যাঁ রাজি। উচ্ছ্বাস মনে মনে খুশি হলো। অবশ্য আবিদের উপর তার ভরসা আছে। আবিদ উচ্ছ্বাসের ভার্সিটির জুনিয়র ছিল এবং অফিসেও তার পার্সোনালিটি একদম ক্লিয়ার। উচ্ছ্বাস বলে, তাহলে তোমার মা বাবাকে বলো যা যা করার করে নিতে, আজকেই বিয়ে। এটা বলে সে উঠে চলে গেল। রোদসীও আবার তার পিছন পিছন চলে গেল। বৃষ্টি মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, না হলে বাসার সবাই পাগল হয়ে গেছে, তবুও সে কিছু বলে না। সে একটা অন্যায় করেছে, তাতে শাস্তি পেতেই হবে। কিন্তু বেচারা আবিদের কি দোষ? বৃষ্টি তো আবিদের কাছে বারবার প্রেম নিবেদন করত। আচ্ছা, আপনি এত অদ্ভুত কেন? উচ্ছ্বাস রোদসীর দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কেন? কি করেছি আমি? এই যে হুট করে বৃষ্টির বিয়ে দিতে যাচ্ছেন, ও তো ছোট, এইচএসসি পরীক্ষা আর কিছুদিন বাকি, আর এখনই বিয়ে দিতে যাচ্ছেন, তাও ছেলেটার ব্যাপারে কোনো খবর না নিয়েই। ধরলাম ও আপনার এমপ্লয়ি, তবু খোঁজ নেবেন না? এতগুলো কথা একসাথে বলে রোদসী থামলো। উচ্ছ্বাস রোদসীর কথাই মুচকি হাসলো। তারপর রোদসী নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমি ওকে অনেক আগে থেকে চিনি, আর ওরা যে রিলেশনশিপে ছিল তা আমি জানতাম। আমি ভেবেছি ওর পরীক্ষা শেষ হলে কথাটা উঠাবো, তবে আগে যেহেতু সামনে আসলো, তাহলে সমস্যা কোথায়? আবির ভালো ছেলে, পার্সোনালি আমি ওকে চিনি। আমার ভার্সিটির জুনিয়র, সাথে সবসময় ক্লিয়ার থাকে, অফিস হোক কিংবা বাহিরে। এমন একটা ছেলেকে হাতছাড়া করে কি করে? আর বিয়ে বলতে আকত করে রাখবো, পরে না হয় বাকি অনুষ্ঠান করা যাবে, তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বেবি জান। মাগরিবের পর আবিদের মা বাবা আসেন এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একদম বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছেন। রাশেদ সাহেব অখুশি থাকলেও ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না। আবিদের মা মিসেস আলিয়া বেগম বৃষ্টির জন্য একটা লাল বেনারসি নিয়ে এসেছে। এটা দেখে উচ্ছ্বাসের পরিবারের সবাই অবাক। এশার নামাজের পর বৃষ্টি আর আবিদের বিয়ে পড়ানো হলো। তাদের আগেই বলা হয়েছে বৃষ্টির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি এ বাসায় থাকবে। এতে আবিদের মা বাবা ও দ্বিমত পোষণ করেনি। তারা জানিয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন। বিয়ে পড়ানো শেষ হলে বড়রা ওদের স্পেস দিয়ে পুল সাইডে চলে যায়। ওনারা চলে যাওয়ার পরই উষা আর রুহি এটা ওটা বলে ঠাট্টা শুরু করলো। রোদসী বসে বসে বৃষ্টিকে দেখছিল। আসলে মেয়েটা অনেক মিষ্টি, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ করে ফেলে। এই তো কিছুদিন আগে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পড়ে গেছে, সে কি কান্না! সেদিন রাতেই ব্যথার দরুন গা কাঁপিয়ে জ্বর আসলো। এসব ভাবতে ভাবতে নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেল। রোদসী পাশে তাকিয়ে দেখলো উচ্ছ্বাস পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। রোদসী চোখ ফিরিয়ে আবার বৃষ্টি আর আবিদের পানে তাকায়, তারপর নিচু কণ্ঠে উচ্ছ্বাসকে বলে, ওদের কি সুন্দর মানিয়েছে, তাই না? উচ্ছ্বাস শুধু হুম বলে নিজের রুমের দিকে চলে গেল। উচ্ছ্বাসের পিছন পিছন রোদসীও উচ্ছ্বাসের পিছনে চলে যায়। উদয় বারবার রুহিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, একটা মানুষ এত কিভাবে হাসতে পারে, মনে কিভাবে মুখ ব্যথা করে না? হঠাৎই রুহির চোখ পড়ে উদয়ের ওপর। তা দেখে উদয় থতমত খেয়ে এদিক ওদিক তাকায়। এটা দেখে রুহি উচ্চস্বরে হেসে দেয়। উষা আর বৃষ্টি ওর হাসির কারণ জানতে চাইলে সে উদয়ের দিকে তাকিয়ে বলে, চোর চুরি করতে যেয়ে মালিকের কাছে ধরা পড়েছে।
ওষা বা বৃষ্টি কেউই তার মানে বুঝলো না, কিন্তু রুহির কথা শুনে উদয়ের কাশি উঠে গেল। মনে মনে সে দাঁড়িয়ে বলে, তোরা আড্ডা দে, আমার শরীর ভালো লাগছে না। এ বলে সে জায়গা ত্যাগ করে। এটা শুনে রুহি আরো হাসে, কিন্তু ওষা বা বৃষ্টি কিছুই বুঝতে পারে না। আর বেচারা আবিদ বসে বসে নতুন শ্বশুরবাড়ির সদস্যদের কাণ্ড কারখানা দেখছে, যা তার মাথায় এখনো ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। রোদেশি রুমে এসে দেখলো উচ্ছ্বাস বারান্দায় বসে আছে। রোদসীও যেয়ে তার পাশে বসে পড়ল। রোদসী উচ্ছ্বাসের পানে তাকালো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করে, আপনার কি কোনো কারণে মন খারাপ? উচ্ছ্বাস রোদসীর দিকে তাকাই। উচ্ছ্বাস খেয়াল করেছে রোদসী তার সাথে ফ্রি হতে যাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেই কথা বলে। এগুলো ভেবে উচ্ছ্বাস মাথা নাড়িয়ে না বলে রোদসীকে কাছে টেনে নেয়। রোদসীও উচ্ছ্বাসের বুকে চুপচাপ পড়ে থাকে। উচ্ছ্বাসের হৃদয়ের কম্পন অনুভব করে, যা প্রতিবারই রোদসীর মনে ঝড় তোলে। আচ্ছা, রোদসীও কি উচ্ছ্বাসের প্রেমে পড়লো, ভালোবাসলো এই পাগলাটে প্রেমিককে? এসব ভাবতে ভাবতে রোদসী ঘুমিয়ে পড়ল। উচ্ছ্বাস যখন টের পেল রোদসী ঘুমিয়ে পড়েছে, তখন সে রোদসীকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। সকাল সকাল বাঁধলো আরেক বিপত্তি। রাতে বৃষ্টি হওয়ার দরুন চারপাশের পরিবেশ। সেই সকালে ঘুম ভেঙে উঠে রুহি বারান্দা যায় আর ওখানে পা পিছলে পড়ে যায়। কোনো মতে রোদসীকে কল করাই উদ্দেশ্যে ফোন হাতে নিতে দেখে উদয় তার রুম ক্রস করে নামছে। হয়তো জগিং করবে। সে কফি বানিয়ে নিতে আসছিল, তাই রুমের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। সে গলায় একটু আওয়াজ তুলে উদয়কে ডাক দেয়। উদয়, আমাকে একটু ধরুন। উদয় তাকায় রুহির দিকে। ওকে ওভাবে মেঝেতে বসে থাকতে দেখে বিরক্ত লাগলো। মেয়েটার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? এই সকালবেলায় এমন মেঝেতে বসে আছে। এটা ভেবে আগাতে নিয়ে আবার দাঁড়িয়ে রুহিকে পর্যবেক্ষণ করে। ঠিকমতো দেখে উদয় তাড়াতাড়ি এসে রুহিকে ধরে এবং কপট রাগ করে জিজ্ঞেস করে, নিচে পড়লে কি করে? বেশি ব্যথা পেয়েছো? রশ্মিকে রাখবো? রুহি মাথা নেড়ে কোনো মতো বলে, রোদসীকে জানানোর দরকার নেই। তারপর কান্না আটকিয়ে সে বলে তাকে একটু হসপিটালে নিয়ে যেতে। উদয় একবার রুহিকে জিজ্ঞেস করে, হাঁটতে পারবে? রুহি মাথা নাড়িয়ে অস্বীকৃতি জানায়। উদয় আর কোনো কিছু না চিন্তা করে রুহিকে কোলে তুলে নেয় এবং হসপিটালের দিকে রওনা হয়। সে সকালে আর কারোর খাওয়া হলো না। রোদসীর বাড়ির সবাই হসপিটালে। উদয় আর রোদসী কেবিন থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ডাক্তার কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে রুহির পায়ে ফ্র্যাকচার এসেছে, 2 মাস বেড রেস্টে থাকতে হবে। একথা শুনে সবাই বুঝলো ভালোভাবেই ভেঙেছে। উদয়ের প্রচণ্ড খারাপ লাগলো, কারণ চঞ্চল মেয়েটা এভাবে সারাদিন বিছানায় পড়ে থাকবে। সবাই রুহির সাথে দেখা করতে চেয়েছিল। ডাক্তার বলেছে ব্যথার জন্য ইনজেকশন দেওয়া হয়েছে, তাই সে ঘুমাচ্ছে। কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। কিছুক্ষণ বাদে উচ্ছ্বাস এসে রোদসীর পাশে দাঁড়ায়। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাস বলে, সকাল থেকে কিছু খাওনি, এসো খেয়ে নিবে। রোদসী নাকচ করে দেয়, সে খাবে না। আদরের ছোট বোনের এই অবস্থা, এখন কি আর গলা দিয়ে খাবার নামে? উচ্ছ্বাসও ব্যাপারটা বুঝলো, তাই আর জোর করলো না। রোদসী দূরে দাঁড়ানো কেবিনের সামনে উদয়কে দেখলো। আসলে যদি উদয় রুহিকে না দেখতো আরো কষ্ট পেত মেয়েটা। বাবা মাকে বড় মুখ করে বলে এসেছিল রুহির খেয়াল রাখবে, আর সে খেয়াল রাখতে পারলো না, পা ভেঙে বসে আছে। এসব ভেবেই রোদসীর মন খারাপ হলো। সবার দেখা করার পর উদয় রুহির কেবিনে এসে পাশে চেয়ার টেনে বসলো। মৃদু আওয়াজে রুহি পাশ তাকিয়ে দেখলো উদয় বসে আছে। রুহি চোখ ফিরিয়ে স্লিংয়ের দিকে তাকিয়ে হাসলো। উদয় কিছুক্ষণ বসে থেকে ইতস্তত কণ্ঠে শুধালো, আই এম সরি। সরি কেন? এমনি। এমনি? কারণ ছাড়াই? হ্যাঁ, তোমাকে এইভাবে মানায় না। চঞ্চল মেয়েরা চুপ থাকা, তাই একদমই মানায় না। কেন মায়া লাগছে? হয়তো লাগছে একটু। এটা বলে উদয় মাথা নিচু করে মুচকি হাসলো। রুহি তা খেয়াল করে বলে, মায়া ভালো না, অনেক হারামি জিনিস, সাবধানে থাকবেন। রুহির কথা শুনে উদয় হাসলো। মেয়েটা শুধু ঝগড়ুটে না, অনেক কথাও জানে। রুহি এবার উদয়ের মুখের দিকে তাকিয়ে তার হাসির কারণ জিজ্ঞেস করলো। উদয় বলে, তুমি কি জানো, তুমি অনেক কথা জানো, তবে তোমাকে দেখলে বোঝা যায় না। এটা শুনে রুহি খিলখিল করে হেসে দিল, আর উদয় একটু স্বস্তি পেল। সকাল সকাল এমন একটা দুর্ঘটনায় সবার মনে কেমন অস্থির হয়ে আছে। রাতের দিকে রোদসীকে নিয়ে উচ্ছ্বাস বাড়ি ফিরল। হসপিটালে ওদের রয়ে গেছে। রোদসীদের বাড়িতে ব্যবসার কাজে চাচা আর রেদওয়ান শহরের বাইরে।
আর রোদসীর বাবাও অস্থির হয়ে আছে, তাই উচ্ছ্বাস ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসে পাঠিয়ে দিয়েছেন। অবশ্য রোদসীও বাসে আসতে চায়নি, উচ্ছ্বাসই জোর করে নিয়ে এসেছে। হসপিটালে এত মানুষ থাকাটা ভালো দেখায় না, আবার পরিবেশও নষ্ট হয়। তাই রোদসীকে সে বলেছে আগামীকাল তারা আবার আসবে। এবার বাড়ি যাব। রাতে ডিনার করে যে যার রুমে চলে যায়। বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। কালকে এই বাসায় একটা বিয়ে আমেজ ছিল, আর সকালে একটা দুর্ঘটনা। আসলে জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউই জানে না। এসব ভেবে রোদসী দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। নিকষ কালো আধার হয়ে আসে। রাতও আজ গভীর। এমন রাতে কেউ ঘুমিয়ে কাটায়, কেউ জেগে কাটায়, কেউ বা অন্য জগতে সুখে। এসব ভাবতে ভাবতে রোদসীর পাশে কারোর অস্তিত্ব টের পেল। পাশে তাকিয়ে দেখল উচ্ছ্বাস কফি বানিয়ে এনেছে তার টেবিলে রেখে। রোদসীর দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? সে কখন থেকে এই বারান্দায় বসে আছো? খুঁজতে এসে দেখলাম আকাশ দেখছো, তাই ভাবলাম আজকে না হয় আকাশ দেখে রাতটা কাটিয়ে দিই, তাই কফি আনলাম। এই বলেই তার পাশে থাকা কফির মগটা রোদসীর দিকে বাড়িয়ে দিল। রোদসী মগটা নিয়ে তার পাশেই রাখলো। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে রইল। উচ্ছ্বাস গভীর মনোযোগ দিয়ে রোদসীকে দেখছিল। তারপর থুতনিতে একটা ছোট্ট তিল আছে। প্রথমবার যখন রোদসীকে দেখেছিল, উচ্ছ্বাস এই তিলেই আটকে গেল। তারপর কত পাগলামি করে রোদসীকে নিজের করে পেল। এসব ভেবেই আবার নিঃশব্দে হাসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা মুখে দিতে চোখ যায় রোদসীর উপর। রোদসী এগুলো পছন্দ করে না, তাই সে মুখ থেকে নামিয়ে প্যাকেট চালান করে তারপর সেটা টেবিলে রেখে কফির মগ নিয়ে নেয় এবং আবারও রোদসীকে দেখায়, মনোযোগী হয়। রোদসী হঠাৎ উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস রোদসীর দিকে তাকিয়েছিল, তা দেখে রোদসী হাসে। তারপর বলে, জীবনটা মাঝে মাঝে এত কঠিন লাগে কেন? তুমি যদি কঠিন করো নাও কঠিন হবে। আমি সব সহজ করতে চাই। তাহলে চলো। রোদসী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? সহজ করতে। এই বলে উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে রুমের দিকে রওনা হয়। রোদসী চেঁচিয়ে উঠল, তবে কোনো লাভ হলো না। সকাল সকাল রোদসীকে নিয়ে উচ্ছ্বাস যখন উষাকে দেখতে রওনা দিবে, তখন বৃষ্টি আর উষাও বায়না ধরল রুহিকে দেখতে যাবে। উচ্ছ্বাসও কোনো বাক বিতণ্ডয় না যেয়ে রাজি হয়ে গেল। ওরা হসপিটালে রুহিকে দেখতে যায়। তখন রুহি বায়না ধরে সে বাড়িতে যাবে, সে হসপিটালে থাকবে না। তার ভাষ্যমতে সে যদি হসপিটালে থাকে তাহলে সে নাকি আরও অসুস্থ হয়ে যাবে। এসব অজুহাত শুনে সবাই হাসলেও উদয়ের কেন জানি মন খারাপ হয়। আচ্ছা, উদয় কি রুহির প্রেমে পড়েছে নাকি কঠিন মায়ায় পড়েছে? এই মায়া তো কাটিয়ে ওঠা অনেক কঠিন। এসব ভাবনার মধ্যে দৃষ্টি নিবদ্ধ থাকে রুহির ওপর। হঠাৎ রুহির চোখ পড়ে উদয়ের ওপর। অমনি ওর হাসি বন্ধ হয়ে যায়। আচ্ছা, সে যদি বাসে চলে যায় তাহলে কি আর কখনো উদয়ের সাথে দেখা হবে? হয়তো না। এসব ভাবতে রুহির মন খারাপ হলো। চোখ ফিরিয়ে আবারও রোদসীদের সাথে কথায় মশগুল হলো। আর উদয় বেহায়ের মতো তাকিয়ে দেখলো। আসলেই এই জীবন বড়ই অদ্ভুত। কিছুদিন আগে যে মেয়েটার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করত, আজকে সেই মেয়ের প্রতি মায়া জন্মেছে। দুপুরের দিকে রুহিকে ডিসচার্জ করে বাসে পাঠানোর ব্যবস্থা করা হলো। আর রোদসীরা নিজেদের বাসায় ফিরে এলো। সেদিন হসপিটাল থেকে এসে পড়ার অনেক দিন হলো। রুহি পায়ের অবস্থা এখন আগের থেকে ভালো বলা চলে। তবে এরই মধ্যে একটা জিনিস বদল হয়েছে, যা বাসার সবাই নজরে পড়েছে। তা হলো রুহির ছটফটানি। সে কিছুক্ষণ পরপরই ফোন চেক করে। এটা নতুন না, যেদিন থেকে সে হসপিটাল থেকে বাসে এসেছে সেদিন থেকে এগুলো বাসার সবার চোখে পড়লেও কেউ এখনও তাকে কোনো কিছুই জিজ্ঞেস করেনি। এদিকে উদয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। সেও চাই রুহি যোগাযোগ করুক, কিন্তু রুহি তো তার অপেক্ষা করছে। এমন অবস্থা যে কে আগে পা বাড়াই। দুজনে দোটানাই ভুগছে। এতদিনে ইগো ফেলে রেখে উদয়ই কল দিল রুহিকে। রুহিও বোধহয় এই কলটারই অপেক্ষাই করছিল। কল রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। কেউই কথা বলল না, চুপ হয়ে থাকলো। কিছুক্ষণ বাদে একটা মিষ্টি রিনরিনে কণ্ঠেও কানে আসলো উদয়ের। প্রথম কথাটা রুহি আগে শুরু করলো। রুহি সালাম দিয়ে চুপ থাকলো। উদয় শুনলো হয়তো এই কণ্ঠের তৃষ্ণায় ছিল এতদিন। বুকের মধ্যে যে ঝড়টা ছিল তা হয়তো একটু থামলো। সে চুপ থাকলো। রুহি আবার জিজ্ঞেস করলো, কথা বলছেন না কেন? আপনি কি শুনতে পারছেন? তুমি কি এমন হাঁটতে পারবে? তুমি কি এখন হাঁটতে পারো? এত সময় পর উদয় মুখ খুলল। তবে এই প্রশ্ন বোধহয় রুহি আশা করেনি। তবুও নিজেকে সামনে সে জানাই এখন একটু আধটু করে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে।
উদয় একটু অস্বস্তি নিয়ে রুহিকে বলল। একটু বারান্দায় এসে দাঁড়াতে পারবে যদি না তোমার অসুবিধা হয়। রুহি অবাক হলো, হঠাৎ এমন কথাই অবাক হয়। কোনো মতে সে হেঁটে বারান্দায় এসে দাঁড়ালো। অদূরে উদয় তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উদয় এবার শান্তি পেল। উদয়কে দেখে রুহি কানের থেকে ফোন নামালো। উদয় রুহিকে দেখে হাসলো। বেচারি ভাবেওনি উদয় এমন পাগলামি করে বসবে। ছেলেটা কি এর উদ্দেশ্যে? কোন ছেলে? যার সাথে ক্যান্টিনে বসেছিল? উচ্ছ্বাসের চোখের দিকে তাকিয়ে রোদসী ভয়ে চুপসে যায়। অনেকদিন পর উচ্ছ্বাসকে এমন দেখছে। উচ্ছ্বাস আবারও রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো। ছেলেটা কে? ওর সাথে বসে কি নিয়ে হাসাহাসি করছিল? কই, আমার সাথে তো ওভাবে হাসো না। এই, তুমি কি আমাকে ভালোবাসো না? ছেলেটার পরিচয় কি রোদেশি? জবাব দাও। রোদসী ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় জোর এনে বলে। আমার ক্লাসমেট, নোটসের ব্যাপারে কথা বলছিলাম, আর কিছুই না। এবার উচ্ছ্বাস এসে রোদসীর চুলের মুঠি ধরে কাছে টেনে এনে রোদসীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এন তাকানিতে রোদসী অনেক ভয় পায়। উচ্ছ্বাস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। যা লাগবে বলিনি আমায় বলতে। ওই ছেলের কাছে কে? ওই ছেলে আমার থেকে হ্যান্ডসাম। আমাকে দিয়ে মন ভরে না? কতগুলো চাই? এটা শুনে রোদসী চোখ বন্ধ করে ফেলে। সময় নিয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে এক ধাক্কায় উচ্ছ্বাসকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উচ্ছ্বাস অবাক হয়ে রোদসীর দিকে তাকায়। মিস অনেক বলেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমাকে কি মানুষ মনে হয়? মানে এত সন্দেহ কেন? ও সরি সরি। ব্যাস, অনেক বলেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমাকে কি মানুষ মনে হয়? মানে এত সন্দেহ কেন? হ্যাঁ, আমি কখনো পালিয়ে গিয়েছি? করেছি খারাপ কিছু? তবু এমন ব্যবহার কেন করেন আপনি বলুন? আমি এত কষ্ট করে আপনার সাথে মানিয়ে নিলাম, তাও আমার মনে একটা সন্দেহ রয়েই গেছে। আপনি আমাকে ভালোবাসেন, আমি বুঝি সেটা, কিন্তু তার থেকে বেশি সন্দেহ করেন আপনি। কারণটা কি? উচ্ছ্বাস চরম অবাক হয় এই রোদসীকে দেখে। সে কখনোই ভাবেনি রোদসী এভাবে কথা বলতে পারে। সে রোদসীর চঞ্চল সত্তা দেখেছে, বিয়ের পর শান্ত সত্তাও দেখেছে, তবে এখন রোদসীকে দেখল উচ্ছ্বাসের মাথারও গরম হয়ে যায়। সে এসে রোদসীর হাত পিছন দিকে মুড়ে ধরে তারপর জিজ্ঞেস করে। ভার্সিটিতে ভর্তি করার পর অনেক কথা ফুটছে, তাই না? এতদিন তো কোনো জবাব দাওনি। তবে আজকে তো কথা কিসের? কেন জবাব দিলে? হাতির পাঁচ পা দেখেছ? এই, কে তোমাকে এত সাহস দিল? ওই ছেলে কি হয় ও তোমার? পরীক্ষা করছো? ওই ছেলে কি আমার থেকেও ভালো? রোদসীর মাথায় রক্ত চড়ে যায় এমন আজে বাজে কথা শুনে। সে চিৎকার করে বলে। আগে হাত ছাড়ুন। ওই ছেলে যাই হয়ে যাক না কেন, আপনার মতো অমানুষ না। ছোটখাটো একটা বিষয়কে আপনি টেনে বড় করছেন। উচ্ছ্বাসকে অমানুষ বলে উচ্ছ্বাস আরও ক্ষেপে যায়। সে হাত ছেড়ে রোদসীকে ঘুরিয়ে আবারও চুলের মুঠি ধরে। তারপর সে রক্তলাল চোখ নিয়ে তাকালো রোদসীর দিকে। তবে আজকে রোদসী ভীত হলো না। সে চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো। এই, আমি অমানুষ? কি করেছি আমি? বলো, কি চাও? তোমাকে আমি এত ভালোবাসি, তবুও তোমার মনে হয় আমি তোমাকে সন্দেহ করি। কেন? কারণ বলো তো। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই বলেই উচ্ছ্বাস রোদসী পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রোদসী উচ্ছ্বাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উচ্ছ্বাস কিছুটা দূরে সরে এলো। উচ্ছ্বাস এগিয়ে যেতে নিলেই উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে রোদসী এক কাণ্ড করে বসলো। টেবিলে একটা কাঁচের গ্লাস ভেঙে সেই টুকরো হাতের সাথে চেপে ধরে বলল। কাছে আসবেন না বলে দিলাম। আপনি কাছে আসলে এটা দিয়ে আমি হাত কেটে ফেলবো। দেখো রোদ পাখি, পাগলামি করো না। উই ক্যান ফিক্স, লেট ইট গো। মাথা ঠান্ডা করো, পাগলামি করো না। আমি পাগলামো করছি না। পাগলামো গুলো আপনিই শুরু করেছেন। আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন না। আমি নিজেই পাগল, মানসিক রোগী, আর অত্যাচার করছেন আমার উপর। এগুলো শুনে উচ্ছ্বাস নিজেকে যতটুকু শান্ত করেছিল ঠিক ততটুকুই আগুনে ঘি ঢালার মতো রেগে উঠল। উচ্ছ্বাস রোদসীর গাল চেপে ধরে উচ্চ কণ্ঠে বলে ওঠে। আমি মানসিক রোগে? আমি পাগল? সারার এত ভালোবাসার পরও আমি পাগল? এই, চাস কি তুই? বল, জবাব দে। ছাড়ুন আমায়। আপনি একটা পাগল। কিছু হলেই অমানুষের মতো ব্যবহার করেন আপনি। আপনার চিকিৎসা নেওয়া উচিত। ওদের এমন চিৎকার চেঁচামেচিতে বাসার সবাই এসে হাজির হয়। মিসেস রাবিয়া বেগম ওটা থামায়। উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায় আর রোদসী মেঝেতে বসে কান্না করে। মিসেস রাবিয়া বেগম বিছানায় বসে রোদসীর মাথায় হাত বুলিয়ে দেয়। রোদসী তাকায় রাবিয়া বেগমের দিকে। মিসেস রাবিয়া বেগম, মালিয়া বেগম, উষা, বৃষ্টি সবাই এখনো দরজায় দাঁড়িয়ে আছে। কেউ রুমে আসার সাহস পাচ্ছে না। উচ্ছ্বাস বারান্দায় যেয়ে সিগারেট ধরায় পরপর অনেকগুলো, তারপর ঘুরে রুমের দিকে তাকায়। এখনো রোদসী মেঝেতে বসে কান্না করছে আর মিসেস রাবিয়া বেগম ওর পাশেই বিছানায় বসে আছে।
রাত পর্যন্ত বাসার অবস্থা থমথমি ছিল আর উচ্ছ্বাস সন্ধ্যার পরে বাইরে গিয়েছিল। রুদ্রসী বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজায় নখ হতে উঠে দরজা খুলে মিসেস বিপাশা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে। রুদ্রসী একটু আশ্চর্য হয় তাকে এই রুমের সামনে দেখে। মিসেস বিপাশা বেগম সাধারণত রুদ্রসীর সাথে কথা বলে না, তবে হঠাৎ এই ঘরে আসায় রুদ্রসী অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছুই তো বলতে চাই। শুনবে তো? আচ্ছা সরো, আগে আমাকে ঘরে আসতে দাও। সরো। বলে রুদ্রসীর পাশ দিয়ে রুমে ঢুকে বিছানায় যেয়ে বসে। তারপর সারা রুমে চোখ বুলিয়ে এনে আবারও রুদ্রসীর দিকে চোখ নিবদ্ধ করে। রুদ্রসী মিসেস বিপাশা বেগমের কর্মকাণ্ড দেখছিল। মিসেস বিপাশা বেগম বলতে শুরু করলেন, বুঝলে রোদসী, এতদিন পর কাজের কাজ করলে তুমি একটা। মানে? রুদ্রসী অবাক হয়ে জিজ্ঞেস করে, এই যে প্রতিবাদ করলে, তা যাই হোক, বলো তো, আমরা পাগলকে পাগল বললে তো পাগল খেপে যাই, আর পাগল কি স্বীকার করে সে পাগল, তাই নয় কি? হ্যাঁ, সে তো রাগ করবেই। একদম ঠিক, তুমি ঠিক ধরতে পেরেছো। মানে? আজকে উচ্ছ্বাসের আচরণ দেখেছো? বদ্ধ উন্মাদ হয়ে গেছে। দেখেছো তোমার সাথে কি ব্যবহার করেছে? তাই আমি বলি কি, পালিয়ে যাও। আমি সত্যি বলছি, ওর দাদি চাচিরা এ কথা তোমার থেকে লুকিয়েছে যে ও পাগল, ওর মানসিক সমস্যা আছে। তবে আমি তোমার সাথে অন্যায় করতে পারলাম না বাবা, তাই সত্যিটা তোমাকে জানালাম। এখন তুমি কি করবে তোমার ব্যাপার, নিজের বুঝ পাগলে বোঝে। তাই বলছি, কথা শোনো। আর যদি বলো আমি জানলাম কই থেকে, তাহলে বলি, ও যখন ছোট তখন আমি রাশেদকে বিয়ে করি, আর তার আগে থেকে ওকে চিনি। তাই ওর সব কিছুই আমি জানি, অজানা কোনো কিছুই নেই। এখন তুমি বোঝো কি করবে, তোমার প্রতি মায়া লেগেছে তাই উপকার করলাম, দেখো কি করবে। আর হ্যাঁ, আমি যেগুলো বলেছি কাউকে বলো না আবার। রুদ্রসী এতক্ষণ বিপাশা বেগমের কথা শুনছিল। তার কথা শেষ হতেই রুদ্রসী জিজ্ঞেস করলো, সে কি করবে? বিপাশা বেগম জানায়, পালিয়ে যাও, যেখানে উচ্ছ্বাস খুঁজে পাবে না। আমি যেখানেই যাই না কেন, ও আমাকে আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করবে। কোথায় যাব আমি? আরে আমি আছি কি করতে, সত্যি জানালাম, সাহায্য করব না, এত অকৃতজ্ঞ হওয়া উচিত না। তাই আমিও পারলাম না, দেখি আমি একটা ব্যবস্থা করি। আর উচ্ছ্বাস কোথায়? রুদ্রসী এক কথায় জবাব দেয়, জানি না। এদিকে রুহির আর উদয়ের মধ্যে চলছে মিষ্টি আলাপ। রুহি কখনো কল্পনা করেনি উদয় তার জন্য তার বাসার সামনে আসবে। আচ্ছা, উদয়ের সাথে ঝগড়া করলে কেমন হয়? এখনই কি উদয় তাকে এই মেয়ে ঝগড়ুটে আখ্যায়িত করবে? এসব ভেবে হাসলো রুহি। তারপর কানে ফোন ধরে বলল, অস্ত? উদয়। না, আপনি অস্ত। উদয় কিছুক্ষণ চুপ রইল। সে রুহির শয়তানি ধরতে পেরেছে। রুহি যে ঝগড়া করতে চাচ্ছে তা বুঝতে পেরে বলল। এই মেয়ে। অমনি রুহির মুখ কালো হয়ে গেল। রুহি কপট রাগ নিয়ে বলে, এই যে মিস্টার উদয় না অস্ত, আমার নাম রুহি, ওকে? এটা বলেই উদয় উচ্চস্বরে হেসে উঠল। আর রুহি তা শুনে মুচকি হাসলো। আমি যদি পালিয়ে যাই, যাব কোথায়, কার কাছে যাব? আর যদি উচ্ছ্বাসের কাছে আবারও ধরা পড়ি, তাহলে সেই শাস্তি হবে চরম কঠিন। এমনিতে উচ্ছ্বাস তাকে সন্দেহ করে যে রুদ্রসী তাকে রেখে পালিয়ে যাবে। তার মাথা কাজ করছে না, সে কি করবে না করবে। এসব ভাবনার মাঝে হঠাৎ শক্তপোক্ত কৌশলী হাত রুদ্রসীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। রুদ্রসী চমকে উঠল। তা দেখে উচ্ছ্বাস শেষে রুদ্রসীর কাঁধে মাথা রেখে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলে পাখি? রুদ্রসী একটু থতমত খেয়ে বলে, তুই কিছু না তো। আসলে কিছু না তো। হুম। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ রইল আর রুদ্রসী মিসেস বিপাশা বেগমের কথা ভাবতে লাগলো। এরই মধ্যে উচ্ছ্বাস তাকে কোলে তুলে নিল। রুদ্রসী হক চোখে উচ্ছ্বাসের খাট খামচে ধরে। তা দেখে উচ্ছ্বাস হেসে বলে, তুমি কি যেন ভাবছিলে, তাই তুমি ভয় পেলে। বলো তো কি ভাবছিলে? এই বলে রুদ্রসীকে বিছানায় নামি নিজের শার্টের বোতাম খুলতে উদ্যত হয়। রুদ্রসী কিছু না বলে উচ্ছ্বাসের দিকে ফেলে দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তা দেখে উচ্ছ্বাস হাসে। রুদ্রসী কিছু বলতে যাবে, তখনই উচ্ছ্বাস রুদ্রসীর ওষ্ঠ নিজের আয়ত্ত করে নেয়। রুদ্রসীকে যখন ছাড়ে তখন রুদ্রসী হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস নিয়ে আবারও মুখ খুলতে যাবে। তখন আবারও উচ্ছ্বাস রুদ্রসীর ঠোঁট আঁকড়ে ধরে। তার হাত পিছন করে রুদ্রসীর পুরো শরীরে। ধীরে ধীরে উচ্ছ্বাসের ঠোঁট নিচে নামে। রুদ্রসীর মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে।
এই উচ্ছ্বাসকে সে চেনে না। কেমন অদ্ভুতভাবে আজকে পাগলামি করছে। রোদসীর চোখে কার্নিশ থেকে জল গড়িয়ে পড়ে। রোদসী শুয়ে আছে স্লিংয়ের দিকে তাকিয়ে, আর উচ্ছ্বাস রোদসীর বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে। আহা, কি শান্তি ঘুম! রোদসী স্লিংয়ের থেকে চোখ নামিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে আয়নায় তাকালো। আচ্ছা, তারা কি আর 5টা সুন্দর সম্পর্কের মতো হতে পারে না? আচ্ছা, উচ্ছ্বাস কি আসলেই অসুস্থ? তাহলে ওকে ডাক্তার দেখাবো নাকি সে নিজেই পালিয়ে যাবে? ও কি আদৌ সুস্থ হবে, নাকি সবসময় এমন পাগলামি করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো। কখন সে ঘুমিয়ে গেল টেরই পেল না। তোমাকে আমি যে ঠিকানা দেব সেই ঠিকানায় চলে যাবে। কিন্তু যা বুঝলাম, মেহেদি অসুস্থ আর আমি পালিয়ে যাওয়ার পর যদি ও আমাকে পায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবে। মিসেস বিপাশা বেগম বিরক্ত বোধ করেন। সে নাক মুখ কুঁচকে বলে, শোনো মেয়ে, তোমাকে সাহায্য করছি কারণ তোমাকে আমার দেখতে মায়া লাগে। আমি নিজের হাতে তোমার জীবন নষ্ট করতে পারি না, তাই সত্যি বলছি। তারপরেও কোথায় যাবে, কোথায় থাকবে ব্যবস্থা করে দিচ্ছি। তারপরও যদি তোমার মনে হয় উচ্ছ্বাসের সাথে থেকে নিজেও পাগল হবে, তাহলে আমি আর কি করতে পারি। রোদসী কিছু না বলে নিজের রুমে চলে আসলো। আজকে সারাটা দিন রোদসী ভাবতে ভাবতে চলে গেল। তাই রোদসীর মনে সময় কত দ্রুত চলে গেল খেয়ালই হলো না। রাতে মিসেস বিপাশা বেগমের রুমের সামনে দিয়ে দাঁড়িয়েছিল রোদসী। তার মধ্যে দোটানা কাজ করছে। তার কি পালানো উচিত নাকি থাকবে? যদি পালায় তাহলে যদি উচ্ছ্বাস তাকে পায় তাহলে ভয়ঙ্কর কিছু করে বসবে। কি শাস্তি দিবে সে ভেবে পাচ্ছে না। এভাবে সে ঘুরে রুমে যাবার জন্য পা বাড়ায়। ঠিক তখনই বিপাশা বেগম দরজা খুললেন। রোদসী পিছনে ফিরে তাকায়। মিসেস বিপাশা বেগম এখানে রোদসীকে দেখে অবাক হয়। সে ভেবেছিল তার দেওয়া বুদ্ধি কাজ হবে না। তবে রাতের মধ্যে যে রোদসী হাজির হবে তা ছিল তার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সে রোদসীকে দেখে হাসলো, তারপর বলল সে বাহিরে কোনো ঘরে এসে বসতে। রোদসী আশেপাশে তাকিয়ে ঘরে যে বসে। তারপর সে একটু চুপ থেকে মুখ খোলে। আপনি যা বলেছেন তা সারাদিন ভাবলাম আমি। আসলে মাহাদির চিকিৎসার প্রয়োজন, তবে আমি আর এভাবে নিতে পারছি না। দিনে দিনে ওর পাগলামো বেড়েই চলেছে, আর চলবেও। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বিপাশা বেগম রোদসীর মুখের দিকে তাকিয়েছিল। রোদসীর হাবভাবে বোঝা যাচ্ছে সে সিরিয়াস। যদি সে না যায় তাহলে বিপাশা বেগমের প্ল্যান কাজ করবে না। সে মুখ কালো করে এখনো রোদসীর মুখের দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করছিল। কিছু বুঝতে না পেরে বিপাশা বেগম জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? পালাবো। বিপাশা বেগম চমকে উঠল। সে ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? পালাবো। তুমি কি আসলেই পালাবে? মানে তোমাকে দেখে আমি ভেবেছি তুমি থেকে যাবে। তাহলে বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, আমি সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু সরি। হ্যাঁ, আমি সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাই আপনি বলেন জায়গা ম্যানেজ করেছেন, সেই ঠিকানাটা দিন আর আমাকে কিছু টাকা দিন। আমি আজকে রাতেই বের হব। আপনি রাতে আমাকে সদর দরজা খুলে দিবেন। এইটুকুই সাহায্য আপাতত করেন আমায়। আজীবন কৃতজ্ঞ থাকবো। মিসেস বিপাশা বেগম মনে মনে হাসলো। তাহলে পাখি ফাঁদে পা দিয়েছে, এবার শুধু রশি ধরে টান দেওয়ার পালা। এবার যা করবে যা হবে সব মিসেস বিপাশা বেগমের হাতে। এ বলে সে রহস্য হাসলো। আচ্ছা, তা না হয় করব, যদি উচ্ছ্বাস বুঝে যায়। না, ও বুঝবে না। যা করার আজকেই করতে হবে। আপনি সব রেডি রাখুন, আমি রুমে যাই। মাহাদি রুমে এসে আমাকে না পেলে আবারও তামাশা করবে। এ বলে রোদসী রুমের দিকে যেতে উদ্যত হয়। রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। রোদসী একটু স্বস্তি পেল। এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে 1 গ্লাস পানি নিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে বেডের পাশে রাখলো। নতুন একটা শিপন জর্জেটের লাল শাড়ি পরলো। যখন আয়নার সামনে দাঁড়িয়ে রোদসী চুলে চিরুনি চালাচ্ছিল তখন ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। তবুও রোদসী ফিরে তাকায় না। ওয়াশরুম থেকে বের হয়ে উচ্ছ্বাসের নজর যায় আয়নার সামনে দাঁড়ানো রমণীর উপর। সে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সে ওভাবেই এগিয়ে এসে রোদসীকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে ওঠে। উচ্ছ্বাস তা দেখে হেসে আরও গভীর হয়ে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই রোদসী একটু কেঁপে ওঠে। উচ্ছ্বাস তা দেখে হেসে আরো গভীর হয়ে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। নীরবতা শেষে উচ্ছ্বাস ঘোর লাগা কণ্ঠে বলে, জানো আজকে তোমাকে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে চোখ ফেরাতে পারছে না।
চোখ সরালেই তুমি উধাও হয়ে যাবে। রোদসীর ভিতর এই কথা শুনে নড়বড়ে হতে লাগলো। আয়নে নিজের চোখের দিকে তাকাই রোদসী, তারপর নিজের কাছে প্রশ্ন করে, আসলেই পালনাটা কি উচিত হবে? উচ্ছ্বাস এবার ঘাট থেকে মুখ উঠে আয়নার তাকালো রোদসীর দিকে। তবে রোদসীর এমন আনমনা ভাব উচ্ছ্বাসের ভালো লাগলো না। তাই রোদসীকে ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে রোদসীর মুখ ভালো করে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? রোদসী কোনো জবাব না দিয়ে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। এতে অবাক উচ্ছ্বাস আগে কখনো হয়নি। রোদসী সাধারণত এমন কাছে কখনোই আসে না। হাতে গোনা 2 কি একবার এসেছে, তাহলে রোদসী কি মন খারাপ? এদিকে রোদসীর মনে চলছে দ্বিধাদ্বন্দ্বের পাহাড়। সে কি ঠিক সিদ্ধান্ত নিবে? সে এখনো ঠিক করতে পারেনি। মস্তিষ্ক বলে চলে যা, মন বলে থেকে যা। ও তোকে অনেক ভালোবাসে। রোদসী কি করবে বুঝতে না পেরে কান্না করে দেয়। ওর হঠাৎ এমন কান্না করে উচ্ছ্বাস হকচুকিয়ে ওঠে। রোদসীর মুখ ধরে নিজের সামনে নিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে তোমার? কেউ কিছু বলেছে? আমি কি কোনো ভুল করেছে? কি হয়েছে আমায় বলো। রোদসী কোনো জবাব না দিয়ে আবারও উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে, যেমন উচ্ছ্বাসের শরীরের মধ্যে এই নরম শরীরটা মিশে যেতে চাইছে। এতে উচ্ছ্বাসের ভালো লাগলো, আবার চিন্তিত হয়। উচ্ছ্বাস ওভাবে জড়িয়ে ধরে চুপ থেকে রোদসীর মাথায় হাত বুলাতে থাকে। কিছুক্ষণ পর কান্না কমে আসলে উচ্ছ্বাস রোদসীকে ডাক দেয়। রোদসী। সাধারণত উচ্ছ্বাস রোদসীকে এমন করে ডাকে না, তবে হঠাৎ এমন ডাকায় আবারও রোদসীর ভয় হয়। উচ্ছ্বাস সব বুঝে যায়নি তো, তবু নিজেকে সামনে বলে। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার একটা ছোট্ট রোদসী চাই। রোদসী ভরকে উচ্ছ্বাস হঠাৎ যাওয়া এমন আবদারে। রোদসী কিছু বলার আগে উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে নেয়। আজকে আবিদ উচ্ছ্বাসদের বাসায় এসেছে কিছু কাজে। রাত হয়ে যাওয়ায় তাকে আর ফিরতে দেওয়া হয়নি। রাতে বারান্দায় আবিদ বৃষ্টিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ বৃষ্টি আবিদকে ডেকে ওঠে। আবিদ, বলো। আমার কেন জানি মনে হচ্ছে কি যেন একটা খারাপ ঘটবে। সেটা কেন মনে হচ্ছে? জানি না, তবে মন কেমন যেন করছে। আরে তেমন কিছু না, তুমি এখনো আমরা প্রেম করছি তাই ফিল পাচ্ছ, তাই ভয় পাচ্ছ। এই বলে আবিদ হেসে উঠল। তবে বৃষ্টি মনে স্বস্তি পেল না। তার মন বলছে কিছু একটা খারাপ হবে। কি সেই খারাপ, কি বিপদ আসতে চলেছে? মাঝরাতে রোদসী উঠে রেডি হয়। বেডের পাশে চোখ যেতে দেখে গ্লাসটা এখনো ওভাবে রয়েছে। রোদসী ওই পানি দিতে ভুলে গেছে। সে ব্যাগ নামালো। অবশ্য ব্যাগ আগে প্যাক করা ছিল। সে রুম থেকে বের হবার আগে পুরো রুমটাই একবার চোখ বোলায়। ফিরে এসে উচ্ছ্বাসের কপালে একটা চুমু খেয়ে আবারও চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে দেখে সব লাইট অফ করা। তা দেখে রোদসী স্বস্তি পায়। সে দ্রুত সিঁড়ি দিয়ে নামে। ড্রয়িং রুমে মিসেস বিপাশা বেগম ঝিম মেরে বসে আছে। তাকে দেখে রোদসী তার সামনে যেয়ে দাঁড়ায়। বিপাশা বেগম রোদসীর অপেক্ষাই করছিল, তাই ওকে দেখে চোখ তুলে তাকায়। তারপর দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে বলে, এত দেরি করলে কেন? কখন থেকে বসে আছি। শোনো, এই বলেই তার নজর যায় রোদসীর চুলের দিকে, যার থেকে এখনো টুপ টুপ করে পানি পড়ছে। বুঝেছি দেরির কারণ কি। সে যাই হোক, শোনো, এই কাগজে ঠিকানা লেখা আছে। এটা আমার দুঃসম্পর্কের ভাইয়ের বাড়ি। আমি বলে দিয়েছি তুমি যাবে। আর এই খামে কিছু টাকা আছে, কাজে লাগবে তোমার, রেখে দাও। এ বলে সে কাগজের খাম বাড়িয়ে দিল। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেখে বলে, উচ্ছ্বাস টের পায়নি তো? আর একটা কথা, সিমটা ভেঙে ফেলো, নতুন সিম নিও। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটু পরে ভোরের আলো ফুটবে। রোদসী একটু লজ্জাবোধ করলো, তবুও নিজেকে সামলে বলে বের হয়। তারপর দরজার কাছে যেয়ে বলে, আপনার দরজা লাগাতে হবে না। আমাকে বাড়িতে না পেয়ে আবার দরজা লাগানো দেখলে সবাই সন্দেহ করবে যে বাসারই কেউ আমায় পালাতে সাহায্য করেছে। আমি এসব ঝামেলা চাই না। বিপাশা বেগম কাষ্ঠ হাসলো। তারপর বলল, ঠিক বলেছ, আমার এ ব্যাপারটা একদম মাথা থেকে চলে গিয়েছিল। ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে, না হলে কি একটা ভয়ঙ্কর কাণ্ড হতো। যাই হোক, ভালোই ভালোই যাও তো। রোদসী কিছু না বলে বের হয়ে যায়। আর বিপাশা বেগম দরজায় দাঁড়িয়ে শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, এইবার শুধু যেভাবে প্ল্যান করেছি সেভাবে চাল দিব। খালি রানীকে পুরোপুরি হাতে পেয়ে নেই। আহা, এই ভাগ্য নিজে হেঁটে আমাকে ধরা দিল। বিশ্বাসই হচ্ছে না।
এসব বলে হেসে আশেপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজের রুমের দিকে রওনা হলো। রোদেশি রাস্তায় এসে নামতে ফজরের আজান শুরু হয়। এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে হবে রোদেশির, তাই সে যত দূরত্ব সম্ভব শাড়ি ধরে লাগেজ নিয়ে এগোচ্ছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে যদি ধরা পড়ে যায়। হঠাৎ বিছানায় হাত পড়তে উচ্ছ্বাস হাত বুলায়। হাত রেখে দেখে পাশে কেউ নেই। মস্তিষ্ক সচল হতে কয়েক সেকেন্ড সময় লাগে। আসল ঘটনা বুঝতে পেরে উচ্ছ্বাস উঠে বসে। আশেপাশে তাকায়, রুমের দরজা হাট করে খোলা, আর বারান্দায় তাকিয়ে দেখে সবে ভোরের আলো ফুটেছে। উচ্ছ্বাস হাত দিয়ে মাথা চেপে ধরে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর দ্রুত উঠে সাঁতরের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে দেখে সব রুম এখনো অন্ধকার। সে দ্রুত নিচে নেমে দেখে বাড়ির সদর দরজা খোলা। ঘটনা কি ঘটেছে তা বুঝতে সময় লাগলো না উচ্ছ্বাসের। মনে হলো মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে রুমে যেয়ে সর্বপ্রথম রোদেশির নাম্বারে কল দেয়। নাম্বার অফ বলে। এতে আরও রাগ বাড়তে থাকে। তবু রাগটা নিয়ন্ত্রণ করে রেদওয়ানকে কল দিয়ে ভোরবেলায় উচ্ছ্বাসের গল্পে হড়বড়িয়ে ওঠে বসে রেদওয়ান। উচ্ছ্বাস শুধু বলে রোদেশি তাদের বাসায় যাই, তাহলে যেন উচ্ছ্বাসকে ইনফর্ম করে। রেদওয়ান এই ব্যাপারে কিছুই মাথায় ঢোকে না। তবুও সে আচ্ছা বলে কল রেখে ভাবনায় পড়ে যায়। রোদেশি গেল কোথায়, তাও এত সকালে? উচ্ছ্বাস বাসার সবাইকে ডাকাডাকি করলে সবাই জানে কেউ এই ব্যাপারে কিছু জানে না। মিসেস বিপাশা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাসের ঘুম ভাঙবে। ছেলেটা হয়েছে বাপের মতো। বাপ সারাদিন উর্মিলা করত, এখন ছেলেটা রোদসি করে। বিপাশা বেগমের চিন্তা হচ্ছে যদি রোদসি বেশি দূর যেতে না পারে আর উচ্ছ্বাসকে ধরে ফেলে। মেজাজ খারাপ হচ্ছে বিপাশা বেগমের, তবুও সে কিছুই জানে না। ভাবনি এক পাশে দাঁড়িয়ে রইল। আবিদ সামনে এসে বলল, স্যার, না না ভাইয়া ভাইয়া ভাইয়া, আমাদের উচিত ভাবিকে খোঁজ করার এখনই। খোঁজ করলে হয়তো পেতেও পারি। এমনও তো হতে পারে ভাবি বেশি দূর এখনো যেতে পারেনি। উচ্ছ্বাস আবিদের মুখের দিকে তাকায়। উচ্ছ্বাসের চোখ লাল হয়ে আছে। তা দেখে আবিদ চুপ হয়ে যায়। এদিকে মিসেস বিপাশা বেগম বিরক্ত হয়। আবিদকে কে বলেছে উচ্ছ্বাসকে এসব বলার? যত সব। এসব ভেবে নাক মুখ কুচকে রোদেশি মাত্র স্টেশনে এসে নামলো। রাস্তা অনেক জ্যাম ছিল, যার জন্য এত দেরি হলো। স্টেশনে যেয়ে জানতে পারলো পরবর্তী বাস আবার 12টায়। এটা শুনে রোদেশি মনে মনে ভয় পেল। যদি উচ্ছ্বাস এসে যায়, এত রিস্ক নিয়ে এত দূর এসে এখন যদি ধরা পড়ে তাহলে কি হবে, তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে এলো। এতক্ষণ নিশ্চয়ই রোদেশি পালিয়েছে, সবাই জেনে গেছে। রোদেশি শান্ত করার জন্য চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস টানলো। তারপর আশেপাশে তাকিয়ে একটা দোকানে গেল। সেখান থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কিছু খাবার নিল, সাথে একটা সিম কিনলো। সিম অ্যাক্টিভেট করে মিসেস বিপাশা বেগমকে মেসেজ করে দিল। তারপর স্টেশনে বেঞ্চিতে যেয়ে বসলো। আশেপাশে তাকালো রোদেশি। এভাবে একা কখনো কোথাও যাওয়া হয়নি, তাই ভয় ভয় করছে। সাথে উচ্ছ্বাসের ভয় তো আছি। রোদেশি একটু ভাবলো রুহিকে কল দিবে, পরে আবার ভাবলো যদি উচ্ছ্বাস জেনে যায়। এটা ভেবে আবারও চুপ করে বসে গাড়ি অপেক্ষা করতে থাকলো। রুহির নাম্বারে একটা আননোন নাম্বার থেকে দুটো কল এসেছে। এত চিন্তার মাঝে আননোন নাম্বারে কল রিসিভ করার আগ্রহ পেল না। তৃতীয়বার কল আসতে কি মনে করে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আরে কে? কথা বলছেন না কেন? ভাই, আপনার আজারের সময় থাকতে পারে, তবে আমার নেই। এক চিন্তায় বাঁচি না, এখন কল নিয়ে চুপ করে বসে আছে। কল রাখেন তো, আর কল দেবেন না। এই বলে কলটা কাটতে নিবে, তখনই ওপাশ থেকে একটা মেয়ের রিনরিনে কথার আওয়াজ ভেসে আসলো। রুহি, আপু, রুহি ভীষণ অবাক হয়, তারপর কথা বলে, আপু কই তুই? তোকে বাসার সবাই খুঁজতেছে। তোকে না পেয়ে উচ্ছ্বাস ভাইয়ের অবস্থা পাগল প্রায়। কই তুই? থাম বলছি, পালাচ্ছি আমি এখন সায়দাবাদ, 12টায় বাস। রুহি ঘড়ির দিকে তাকালো। এখনো 1 ঘন্টা বাকি। তারপর জিজ্ঞেস করলো, তোর সাথে কে? আর কই যাবি? আমি একাই, সাথে কেউ নেই, চট্টগ্রাম যাচ্ছি। মানে ওখানে কেন? আর কার কাছে যাচ্ছিস? আর পালাচ্ছিস বা কেন? জানি না কোথায় যাচ্ছি, তবে পালাচ্ছি। রুহি মাহদি মানসিকভাবে অসুস্থ। দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে, আমি আর নিতে পারছি না, তাই পালাচ্ছি। যাই হোক, রাত কবে দেখা হয় জানি না, সাবধানে থাকবি, সবাই খেয়াল রাখবি। আর ভাইয়া? রোদেশি চুপ হয়ে গেল। রুহি হাসলো। অপর পাশ থেকে রোদেশি কলটা কেটে দিল। রুহি এবার পাশে তাকায়। তার আশেপাশে বসেছিল সবাই। সবার মুখে অবাক হবার ছাপ স্পষ্ট। উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে কাউকে কল দিল। হাই, আমি শব্দ। এই সিটটা আমায় ছেড়ে দিলে ভালো হতো।
রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাসের বয়সী একটা ছেলে মুখ হাসাহাসি করে রোদসীর দিকে তাকিয়ে আছে। রোদসী হঠাৎ ছেলেটাকে এভাবে কথা বলতে দেখে চমকে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে সরে জানালার পাশে ছিটে বসলো। শব্দ বসে রোদসীর দিকে তাকিয়ে আবার হাসে, তারপর বলে, কোথায় যাবেন? জানি না। জানেন না? গুড, তবল এটা তো চট্টগ্রামের বাস। হুম। শব্দ আর কথা না বলে সামনে তাকালো। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে কাউকে পাঠালো মনে হলো। ফোন রেখে আবারও রোদসীর দিকে তাকিয়ে বলল, একা যাচ্ছেন? হুম। একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথাও যাচ্ছেন তাও জানেন না? ইন্টারেস্টিং। এবার রোদসী বিরক্ত মুখ করে শব্দের দিকে চাইলো, তারপর বলল, তাতে আপনার কি? আপনার তো সমস্যা কি? সমস্যা নেই, তবে আপনাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়লো। এটা বলে শব্দ চুপ হয়ে গেল। রুদ্রশী শব্দের মুখের দিকে তাকিয়ে দেখলো। কেন জানি মনে হলো এই মুখে একটা বেদনার ছাপ। রুদ্রশীর মাথায় আর একটা চিন্তা জেগে বসলো। যেখানে যাচ্ছে সেখানে যেতে পারবে তো? যদি ওনারা খারাপ লোক হয়, যদি খারাপ কিছু হয় রুদ্রশী, তাহলে নিজেকে মাফ করতে পারবে তো? এসব ভাবতে ভাবতে চোখ বুঝলো রুদ্রশী। তারপর রুদ্রশী যখন চোখ খুললো তখন নতুন এক জায়গায় নিজেকে আবিষ্কার করলো। বুকটা ধক করে উঠলো। বাসার সবার কথা মনে পড়লো। সবশেষে উচ্ছ্বাসের কথা মনে পড়লো। তাহলে সে কোথায়? কে এনেছে তাকে এখানে? ওই বাসে পাশের সিটে বসেছে ছেলেটা, কি যেন নাম বললো? সাধ্য না শব্দ, কি জানি নাম। হ্যাঁ, শব্দ। ওই ছেলেটা তাকে এখানে এনেছে। তাই বুঝি ওভাবে অপরিচিত মেয়ের সাথে সেধে কথা বলছিল। কি চাই ওর? কেন আনলো তাকে? আচ্ছা, তাকে কি বিক্রি করে দিবে নাকি পাচার করে দিবে? রোদসী আর ভাবতে পারল না। সে সশব্দে কান্না করে দিল। রোদসী মনে হচ্ছিল সে বিপদে অথৈজলে পড়েছে। মাথায় আসছে না এখানে আসলো কি করে। আর ও তো এভাবে গাড়িতে ঘুমায় না, তাহলে হঠাৎ এমন হলো কেন? এসব ভাবতে ভাবতে ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে আসে। রোদসী তাকাবে না তাকাবে করেও তাকায়। একজন মহিলা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে, হাতে ট্রেতে কিছু খাবার। হঠাৎ খাবার দেখে মনে হলো সে সারাদিন কিছু খায়নি। পেট মুচড়ে উঠল। চোখ ঘুরিয়ে ঘড়ি খুঁজে সময় দেখল সন্ধ্যা 7টা বাজে। এত সময় রোদসী তাহলে অবচেতন ছিল? রোদসী চোখ ঘুরিয়ে আবারও মহিলার দিকে তাকায়। বয়স্ক মহিলা নন, তবে বয়সের চিহ্ন চেহারায় বিরাজমান। রোদসী একটু জড়সড় হয়ে বসলো। তারপর মহিলার দিকে তাকিয়ে সময় নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? এটা কার বাসা? আপনার আমার সাথে খারাপ কিছু করবেন না তো? রোদসীর মুখ ভীত হলো। তা দেখে মহিলাটা স্মিত হাসলো, তারপর জানালো, এটা ডাক্তার সাহেবের বাসা। রোদসী চমকে বলল, ডাক্তার সাহেব? হ্যাঁ, যে তোমাকে এনেছে। অবশ্য তোমার তখন জ্ঞান ছিল না, বিকেলের দিকে এনেছে। সে কি গা কাঁপিয়ে ঝড়! আমি তো তার সাথে তোমাকে দেখে অবাক। তবে যখন বললো তুমি তার ছোট বোন লাগো, আর চিন্তা লাগলো না। তবে ডাক্তার সাহেব অনেক চিন্তিত, ওষুধ আনতে বাইরে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, কার কথা বলছেন আপনি? ওমা, মেয়ে কি বলে, যার সাথে আসলে যে তোমার ভাই তাকেই চেনো না? আশ্চর্য। রোদসী এবার চুপ করে মহিলাটার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি জানায় তার নাম মিলি। তারপর সে বলে তাকে যেন মিলি খালা বলেই ডাকে এবং তিনি যে খাবারগুলো এনেছে তা খেয়ে নিতে বলে। ডাক্তার সাহেব এসে চেক আপ করবে। রোদসী দোমানা করে খাবারটা নিল। মিলি খালা চলে যেতে রোদসী উঠে দাঁড়িয়ে রুমটা দেখলো। ভালোই বড়, আর রুম দেখে মনে হচ্ছে কোনো মেয়ের ঘর। তাহলে মিলি খালা শুধু ডাক্তার সাহেবের কথা বললো কেন? এসব ভাবতে ভাবতে মাথায় টনটন ব্যথা অনুভব হলো। রোদসী ফ্রেশ হয়ে এসে খাবার খেলো। তারপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে পাল্টে বারান্দায় যেয়ে দাঁড়ালো। বাড়ির চারপাশে প্রাচীর করা, বোঝা যাচ্ছে বাংলো বাড়ি টাইপ। আচ্ছা, বাড়িতে কেউ থাকে না নাকি? কিছু সময় পর রোদসী রুমের দরজায় নক করলো কেউ। রোদসী অলস ভাবে নিয়ে দরজার কাছে গেল। অলস্য ভাব নিয়ে দরজা খুলতে শব্দকে দেখে রোদসী একটু পিছনে ছিটকে এলো। এতে শব্দ বিব্রত হয়, তবে হাসার চেষ্টা করে বলে, হাই সিস্টার। রোদসীও হাসার চেষ্টা করে বলে, আপনি এখানে? আপনি আমাকে এখানে কেন এনেছেন? কই মিলি খালা তো আপনার কথা বলো না। বলো ডক্টর সাহেব, আমি ভাবলাম কোনো বয়স্ক লোক হবে হয়তো। রোদসীর কথার ধরন দেখে শব্দ হেসে উঠল। তারপর কোনো মতে হাসি চাপিয়ে বলে, কোনো বয়স্ক মানুষ হলে ভালো হতো। আর আমি বুঝি তোমাকে বিক্রি করে দেব? শোনো মেয়ে, আগেই বলছি,
তুমি আমার বোনের বয়সী, আর তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়েছে। গাড়িতে অসুস্থ হয়ে গিয়েছিলে, সেন্স ছিল না, উপায় না পেয়ে বাসায় নিয়ে এসেছি। তার বেশি কিছু নয়, আমার কোনো খারাপ মতলব নেই। রোদসী একটু বিব্রত বোধ করলো, চোখ নামিয়ে নিয়ে আবারও রুমে চোখ ঘুরিয়ে বলে, এটা তো মনে হয় কোনো মেয়ের রুম, মানে হয়তো আপনার বোনের রুম। এটা আমায় থাকতে দিলেন, ও থাকবে কোথায় তাহলে? শব্দের মুখে কালো ছায়া নেমে এলো। মনে হলো সে পাশ কাটিয়ে রোদসী রুমে ঢুকে ওষুধগুলো রাখতে রাখতে বলে, সে নেই তাই তোমাকে তার রুম দিলাম। ও বোন ছিল, আর তুমিও বোন। রোদসী হাসার চেষ্টা করলো। রোদসীর শব্দের কথায় কোনো কিছুই পৌঁছেনি। ছিল বলতে কি বোঝালো, শব্দ আবারও বলতে শুরু করলো। ওষুধগুলো খেয়ে নিও, রাতের তো খাবার খাইছই, এখন ওষুধগুলো খেয়ে নাও। আর রাতে আবারও জ্বর বাড়তে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে পাশের ল্যান্ডলাইন ফোন আছে, ওইটাই কল দিও। তোমার নাম কি জানি না তো, আর সাথে বোধহয় ফোনও নেই, তাই না? রোদসী নিজেকে সামলে বলে। আচ্ছা, খেয়ে নেব। একটু চুপ থেকে রোদসী তার নাম বলে। আমার নাম রোদসী তাবাসসুম, আর ফোন আমার সাথেই আছে, তবে সিম নেই। শব্দ বুঝে গেছে এমন ভাব করে মাথা নাড়ল, তারপর জানালো, আমি কালকে নতুন সিম এনে দেব। এখন ওষুধগুলো খেয়ে চটপট ঘুম দাও। এ বলে চলে যেতে নিলে রোদসী শব্দকে ডাক দিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। শব্দ হাসে, তারপর সে জানায়, আমি মুবিন শব্দ, পেশায় ডাক্তার, কার্ডিওলজিস্টও বলতে পারো। ভয় পেতে হবে না, আমি যথেষ্ট ভদ্রলোক। তবেই তোমার পরিচয় জানা হলো না। তুমি অসুস্থ তাই প্রেশার দেব না, সুস্থ হও, তারপর না হয় একদিন জানা যাবে। এটা বলে শব্দ রোদসী রুম ত্যাগ করে। শব্দ যেতেই রোদসী বেডে যে বসে, কপালে উল্টো হাত ছোঁয়। হ্যাঁ, জ্বর আসছে, তবে সে খেয়ালই করেনি। এসব ভেবে উঠে এসে ওষুধগুলো খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তার মাথায় এখন অন্য কিছু ঢুকছে না। বারবার শব্দের বোনের কথা জিজ্ঞেস করাই যে মলিন মুখটা দেখালো, বারবার তাই চোখের সামনে ভেসে উঠছে কি ঘটছে শব্দের বোনের সাথে, যার কারণে লোকটা তাকে বোনের জায়গা দিতে চাচ্ছে। তার থেকেও বড় কথা, একটা অপরিচিত মেয়েকে বাসায় এনে ওঠালো। যদি রোদসী খারাপ হতো বা তার খারাপ উদ্দেশ্য হতো, পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই। এসব ভেবেই হতাশার নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝলো, তলিয়ে গেল ঘুমের অতলে। ভাইয়া, আপুকে পেয়েছেন? রুহিকে অত্যন্ত চিন্তিত দেখালো, আর উচ্ছ্বাসের অবস্থা পাগল প্রায়। বাসার বাকিরা এখনো স্তব্ধ। রোদসী প্রচণ্ড শান্ত স্বভাবের মেয়ে, আর রুহি তার বিপরীত স্বভাবের। রোদসী যে এমন একটা বোকামি করবে কেউ কল্পনাও করেনি। তারপর বলো, কোথায় যাচ্ছিলে? রোদসী একটু বিব্রত পরিস্থিতি পড়ল। তা রোদসীর মুখ দেখে আঁচ করতে পারল শব্দ। তাই শব্দ এই পরিস্থিতি এড়ানোর জন্য বলল, থাক, বলতে হবে না, কোনো এক সময় বলো। আমার আজকে আসতে দেরি হবে, 2টা অপারেশন আছে। রোদসী শুধু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। তা দেখে শব্দ হেসে বলে, তুমি অনেক চুপচাপ, তবে আমার বোন অনেক চঞ্চল ছিল। সে যাই হোক, শোনো, কিছু লাগলে মিলি খালাকে ডেকে নিও, সেই তোমার যত্ন নেবে। আর সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। রোদসী শব্দের পিছন পিছন হেঁটে দরজা পর্যন্ত যে শব্দকে বিদায় জানালো। তা দেখে শব্দ হাসলো। যাক, মেয়েটাকে যতটা শান্ত ভেবেছিল ততটা না, কেয়ারিং আছে বটে। রোদসী দরজা লাগিয়ে সে নিজের রুমে বসলো। পুরো রুমে বার দুয়েক চোখ বুলে বারান্দায় যেয়ে বসে। বাড়ির আশেপাশে গাছ লাগানো, তাই বাড়িটা মোটামুটি ভালোই শান্ত দেখায়। রোদসী একটা গভীর নিঃশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করতে থাকে। পরিবেশটা অনুভব করে আর মনে জড়ো হয়ে নানা ভাবনা। রোদসীর এখন নিজেকে কেমন মুক্ত মনে হচ্ছে। উচ্ছ্বাস সারাদিন রোদসীকে সন্দেহ করত, এদিকে যাবে না, ওটা করবে না, ইত্যাদি ইত্যাদি। নিজেকে কোনো মতো প্রকাশ করতে পারত না। রোদসীর ওই রকম বন্দি জীবন কখনোই চায়নি। সে অমন দায়বদ্ধতার সম্পর্ক থাকতে চায় না। সে একটা সুস্থ সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চায়, যেখানে থাকবে সুখ, খুশি আর আনন্দ। ওখানে থাকবে রোদসী আর উচ্ছ্বাস। আচ্ছা, উচ্ছ্বাস কি সবসময় এমন পাগলামি করবে, সন্দেহ করবে? সে তো এমন কোনো কাজ করেনি, তাহলে উচ্ছ্বাস রোদসীকে এত সন্দেহ কেন করে? রোদসী আমাদের মিথ্যা বলেছে। মানে? রোদসী চট্টগ্রাম যায়নি, আর না ও সায়দাবাদ থেকে কল করেছিল। তাহলে ও ঢাকায় আছে? হয়তো। পাবো কি করে? জানি না। আমি বুঝি না, এত ভালোবাসার পরও মানুষ পালায় কেন? আর আমার কেন যেন মনে হচ্ছে ওকে কেউ এই বুদ্ধি দিয়েছে, কারণ ওর মাথায় এসব চিন্তা আসবে না। আর ওর পালানোর মতো মেয়ে না, ও কখনো একা কোথাও যায়নি। সে মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে,
তা আমাদের সবার কাছে অবিশ্বাস্য। কথা হচ্ছিল উচ্ছ্বাস আর রেদওয়ানের সাথে, তবে বাসার সবাই এখানে উপস্থিত। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও একজনের মুখে আতঙ্কের ছাপ। মিসেস বিপাশা বেগম ঘামতে শুরু করেন। এমনিতে তার প্ল্যান মাফিক কাজ হয়নি, তার উপরে রোদেশীকে পাওয়া যাচ্ছে না। তাহলে রোদসী গেল কোথায়? রাতের দিকে শব্দ যখন বাসায় ফিরল তখন দেখলো রোদসী তার জন্য খাবার নিয়ে বসে আছে। হয়তো খায়নি। ব্যাপারটা অনেক বছর পরে ঘটলো। তার বোনও তার জন্য এমন অপেক্ষা করত। এখন আর কেউ করে না, তাই রাতে মন চাইলে খায়, না হলে সোজা ঘুমিয়ে পড়ে। শব্দ ডাইনিং টেবিলের দিকে একটু এগিয়ে গেল, তারপর রোদসীকে ডাক দিল। তাবাস্তুম এখনো বসে আছো কেন? রোদসী মুখ তুলে তাকালো। সে এখনো এতক্ষণ ঝিম মেরে বসে শব্দের জন্য অপেক্ষা করছিল। রোদসী মুখ খোলার আগেই শব্দ আশপাশ পর্যবেক্ষণ করে বলে, কি ব্যাপার, তুমি রাতের খাবার এখনো খাওনি? তোমার না রাতে মেডিসিন আছে? হ্যাঁ, একা খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার জন্য অপেক্ষা করি, একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। এই কথা শুনে শব্দ মনে মনে খুশি হলো, মুখে বলল, আমি অসুস্থ তাবাচ্ছুম, সুস্থ হলে তখন না হয় অপেক্ষা করতে সমস্যা ছিল না। এখন যে খাবার আর মেডিসিন অনিয়ম করছো এইগুলো কিন্তু ঠিক নয়। আচ্ছা, সে পরে দেখা যাবে, আপনি আগে যান তো, ফ্রেশ হয়ে আসুন। শব্দ আর কিছু না বলে হেসে রুমের দিকে চলে গেল। যাক, এখন না হয় পাশে কেউ একজন অপেক্ষা করে বসে থাকবে, আর সেই তারাই বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এসব ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে চলে গেল। দেখতে দেখতে প্রায় 12 দিন কেটে গেল। এখন রোদসী মোটামুটি আগের থেকে সুস্থ। জ্বরের সাথে শরীর কিছুটা দুর্বল ছিল, তাই সময় করে শব্দ রোদসীকে স্যালাইন দিয়েছিল। রোদসী হাতের দিকে তাকালো। ক্যানুলা যে হাতে লাগানো ছিল সে হাত ফুলে আছে। কালকে রাতে ক্যানুলা খুলেছে শব্দ। এতদিনে শব্দের সাথে রোদসীর সম্পর্কটা আর 5টা ভাই বোনের মতোই গড়ে উঠেছে। রোদসী বাহিরে আকাশের দিকে তাকালো, তারপর বড় একটা নিঃশ্বাস টানলো। এই ঘ্রাণটা তাকে টানে। গত রাতে বৃষ্টি হওয়ার দরুন আজকে ভোর এত সুন্দর। আশেপাশে কেমন একটা ঘ্রাণ, সাথে কোথাও যেন শিউলি ফুল ফুটেছে মনে হলো। রোদসী সেই ঘ্রাণ ভেসে আসছে। আজকে সকাল সকালই রোদসী ঘুম ভাঙে। আর আজকে যেহেতু শব্দের শেষের দিন, শব্দ বাসে, তাই নিজেও হাতে কিছু রান্না করতে চাই রোদসী শখবশত বাবার বাড়ি রান্না করত, তবে বিয়ের পর উচ্ছ্বাস রুম থেকে বের হওয়া পছন্দ করতো না। বিধায় ওই পাশে কিছু রান্না করা হয়নি। শব্দ পছন্দ করে না, তার উপরে রোদসী ছিল অসুস্থ, তাই রোদসীও সাহস করে কিচেনে যাওয়ার নাম নেয়নি। তবে সবার আগে যেহেতু আজকে তার ঘুম ভেঙেছে, তাই সুযোগ হাতছাড়া না করে সে চলে যায় কিচেনে। আকাশটা এখনো মেঘলা, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, তাই যেই ভাবা সেই কাজ। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর গরু মাংস কষা রান্না করে রুমে যেয়ে গোসল করে একটা সুন্দর দেখে শাড়ি পরে শব্দকে ডাক দেয়। শব্দ জানাই আসতে একটু লেট হবে, তার একজন বন্ধু আসবে, তাই সে ওয়েট করছে। রোদসী বলে, তাড়াতাড়ি নিচে আসতে, খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এসব বলে রোদসী নিচে নেমে এসে শাড়ির আঁচল কোমরে গুজে বাঙালি রমণীর মতো খাবার সাজাতে থাকে। কাজ প্রায় শেষের দিকে আসলে কলিং বেল বেজে ওঠে। রোদসী এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে সে দরজা খুলতে এগিয়ে যায়। কে এসেছে তা না দেখে দরজা খুলে দেয়। একটা 28 কি 29 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি বোধহয় রোদসীকে আশা করেনি, তাও এভাবে দরজা খুলে দেবে। ছেলেটি বিব্রত হয়, চোখ নামিয়ে নেয়। রোদসী নিজের দিকে তাকিয়ে থতমত খায়, তারপর কোমর থেকে শাড়ির আঁচল বের করে ডান পাশের কাঁধে উঠিয়ে নেয়। এর মধ্যে শব্দ উপস্থিত হয়। ছেলেটিকে দেখে শব্দ এগিয়ে আসে এবং রোদসীকে বলে ভিতরে চলে যেতে। তারপর ছেলেটিকে নিয়ে ড্রয়িং রুমে যেয়ে বসে। রোদসী কিছুক্ষণ দোনামোনা করে শব্দের কাছে যেয়ে খেতে আসতে জানায়। শব্দ মুখ তুলে রোদসীর দিকে তাকায়, তারপর বলে, আসছি। খেতে বসে রোদসী জানতে পারে ছেলেটি শব্দের কলিগ সাইব। তিনিও কার্ডিওলজিস্ট। রোদসী কোনো আগ্রহবোধ করল না, চুপচাপ খেয়ে নিজের রুমের দিকে চলে গেল। স্যার এতক্ষণ রোদসীকে আর চোখে পর্যবেক্ষণ করছিল। রোদসী উঠে চলে গেলেই মুখ খুলে শব্দকে জিজ্ঞেস করে, মেয়েটাকে? শব্দ একটু হেসে পরিস্থিতি স্বাভাবিক করে বলে, মেয়েটা আমার বোন, রোদসী তাবাসসুম। কখনো শুনিনি তো তোমার বোন আছে। ও কখনো বাসায় আসেনি, তাহলে শুনবে কি করে? স্যার কথা বাড়ল না। রান্না কেমন ছিল ভাইয়া? শব্দ অবাক হয়ে রোদসীর দিকে তাকায়, তারপর শুধালো,
যেমন করে বলছিস মনে হয় তুই রান্না করেছিস। রোদসী শব্দের এমন কথা শুনে মিটমিট করে হাসে, তারপর বলে, হ্যাঁ, আমিই রেঁধেছি। ভালো হয়েছে, তবে যদি কিছু হয়ে যেত। এখন অসুস্থ তুই, সুস্থ হইসনি। কথাটি প্রচন্ড গম্ভীর হয়ে ঠান্ডা কণ্ঠে কথাটি বলল শব্দ রোদসীর দিকে তাকিয়ে। ওর এমন কথাই রোদসীর মুখটা কাচিমুচি করে বলে, অনেকদিন হয় না রান্নাঘরে যাই না। আমি ভেবেছিলাম যদি রান্না ভুলে যাই, তাই ভেবে রান্না করেছি। দেখো না, আমার কিছু হয়নি। এই বলে হাত বাড়িয়ে দেখানোর ভঙ্গি করে রোদসী বোকাশোকা হাসলো। শব্দ চোখ ছোট ছোট করে রোদসীর দিকে চাইলো। তা দেখে রোদসীর হাসি আরো চওড়া হলো। শব্দ রোদসীর এমন বোকা হাসি দেখে সশব্দে হেসে দিল, আর তা দেখে রোদসীও হেসে দিল। যা চকচকে সকাল। কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি রোদসীর, তাই শরীরটা ম্যাজম্যাজ করছে। কাল রাতে শব্দের সাথে রোদসীর তুমুল কথা কাটাকাটি হয়। শব্দ সেই থেকে রাগ করে রোদসীর সাথে কথা বলছে না। এই সমস্যার কারণ হলো শব্দ চাই রোদসী নতুন করে জীবন শুরু করুক, কিন্তু রোদসী সেটা চায় না। হয়তো মনে মনে এখনো উচ্ছ্বাসকে ভালোবাসে। রোদসী উঠে কিচেনে যায় এবং তার জন্য কড়া করে 1 কাপ কফি বানায়। তা নিয়ে আবার রুমে যেয়ে বারান্দায় এসে বসে। কফি খেতে খেতে শব্দের সাথে পরিচয় হওয়া থেকে এই পর্যন্ত সব ঘটনা একবার মনে করে, চোখ বুজে, তারপর হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। মানুষের জীবন কত অদ্ভুত, আমরাও তাদের সাথে কিভাবে যেন জড়িয়ে যাই। শব্দ ভালো মানুষ, তবে জীবনে অনেক কষ্ট পেয়েছে। শব্দের সুন্দর একটা পরিবার ছিল, মা বাবা বোন আর শব্দ। শব্দ যখন স্কুলে ভর্তি হয় তখন হঠাৎ একদিন শব্দের বাবা স্ট্রোক করে মারা যায়। সেসব কাটিয়ে ওঠার আগেই 18 দিনের মাথায় শব্দের মাও মারা যায়। রয়ে যায় শব্দ আর তার ছোট বোন। শব্দকে হোস্টেলে দিয়ে দেওয়া হয় আর তার বোন নানুমণির কাছে নিয়ে যায়। রোদসী আবারও চোখ খোলে। একটা মানুষ কতটা দুঃখ পেলে এমন শক্ত হতে পারে। শব্দের এমন ব্যক্তিত্ব রোদসীকে বরাবরই মুগ্ধ করে। শব্দ যেন ধারালো গাছ, যা দেখাতো যায় সুন্দর, তবে ধরতে গেলে কেটে রক্ত গড়িয়ে পড়বে। রোদসী শব্দের বাসায় থাকার ঠিক 3 দিন পর রোদসী শব্দের রিডিং রুমের সামনে যেয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দোমনা করে দরজায় নক করে। তাতে শব্দ দরজার দিকে তাকায়। রোদসী দেখে হেসে ভিতরে আসার অনুমতি দেয়। তাই রোদসী গুটি গুটি পায়ে সামনে আসে। শব্দ চোখের রিডিং চশমাটা খুলে রেখে রোদসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে? হুম। বলো। রোদসী পাশের চেয়ারে বসে, তারপর রুমটা ভালো মতো চোখ ঘুরিয়ে দেখে, তারপর বলে, আপনার সাথে কিছু বলার আছে। বলো। আপনার আমার পরিচয় না জেনে বাসায় জায়গা দিলেন আমায়, এটা কি ঠিক? তুমি অসুস্থ ছিলে, সাথে প্যানিকে ছিলে। যেহেতু আমি একজন ডাক্তার, এইসব ব্যাপারগুলো আমার কাছে ভালোই আয়ত্তে আছে, তাই প্রেশারাইজ করিনি। দেখো, সুস্থ বোধ করতেই এই প্রশ্নটা তুমি নিজেই করলে। আমি এটাই চাচ্ছিলাম। রোদসী হাঁপ ছেড়ে বাঁচে, তারপর বলতে শুরু করে, ভাই, আমি বিবাহিত। শব্দ চকিতে রোদসীর দিকে তাকাই। তবু প্রথমে কিছু আঁচ করেছিল, এখন শিওর হলো আর কি। শব্দ নিজেকে সামলে বলে, তাহলে সে কোথায়, আর একাই বা কোথায় যাচ্ছিলেন? প্রশ্নটা গম্ভীর অথচ সাবলীল শোনালো। রোদসী নিজেকে সামলে তারপর বলে শুরু করে, মাহাদি আমার এক কাজিন রেদন ভাইয়ের বন্ধু। তাকে আমি ভাইয়ার বিয়ের সময় প্রথম দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে প্রথম দেখাটাই একটা বাজে পরিস্থিতিতে হয়। এতটুকু বলেই রোদসী থামে আর শব্দ একটু নড়ে চড়ে বসে। রোদসী শব্দের দিকে চোখ তুলে তাকায়। তারপর থামলে যে? রোদসী একটু শ্বাস ভিতরে টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, তারপর আবারও বলতে শুরু করে, ওই পরিস্থিতিতে আমি মাহাদিকে ভুল বুঝি এবং ওখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায়। ও আমাকে বোঝাতে চায়, তবে আমি রাগ করে ওকে চড় দিয়ে বসি। আমার মনে হচ্ছিল ও নিজে ইচ্ছে করে কাজটা করেছে। কথাটা বলে আবারও নিচের দিকে তাকাই রোদসী। শব্দ হাঁপ ছেড়ে পাল্টা প্রশ্ন করে, যদি কিছু মনে না করো, তাহলে আমি কি জানতে পারি সে কি করছিল? বিয়ে বাড়ি কে কোথায় বুঝতে পারিনি। আমি আমার রুমে শাড়ি বদলাচ্ছিলাম। আমার কাজিনও ছিল সাথে। ও শাড়ি পরা হয়ে গেলে ও চলে যায়। আমারও দরজা লাগাতে খেয়াল ছিল না। আর মাহাদি আমাদের বাসায় নতুন এসেছিল, হয়তো ভুলবশত আমার রুমে এসে পড়েছিল। তাই আমি রাগ করে ওকে থাপ্পড় মেরে বসি। তারপর তারপর আর কি করলো জানি না। তারপরের দিন বাবা জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দেয় আমায়। তারপর মাহাদি তাদের বাসায় নিয়ে যায় আমায়। থাকলাম, তবুও কারোর সাথে মেশা পছন্দ করতো না, তাই আমি কারোর সাথে মিশতাম না।
দেবর ননদের সাথেও না। তারপরও সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। মারধর তো আছেই। ধীরে ধীরে মেনে নিতে চেয়েছিলাম, তবে ওর দিন দিন এমন পাগলামো পজিটিভনেস আমার অনেক ভয় হতো। আমার আমার মনে হতো ওর কোথাও হয়তো সমস্যা আছে। ওর ডক্টর দেখানো উচিত। ওর মানসিক সমস্যা আছে। তারপর সৎমা আছে একজন, কিন্তু ও পছন্দ করতো না তাকে। আর না কথা বলতো কখনো। আমাকেও কথা বলতে দিত না। ও টোটালি রুম থেকে বেরই হতে দিত না। আমার তো দিন দিন ভয় বেড়েই চলেছিল। তাই ওর সৎ মায়ের বুদ্ধিতে আমি পালিয়ে আসি। রোদসীকে এক নাগাড়ে এতগুলো কথা বলে থামলো। শব্দ রোদসীর দিকে তাকিয়েছিল। রোদসীকে কেমন অস্থির দেখালো। শব্দ কিছুক্ষণ পর মুখ খুলল। আর তুমি তার বুদ্ধিতে পালিয়ে গেলে? যদি একটা খারাপ চক্রান্ত করতো, বা তুমি যেখানে যাচ্ছ সেখানে খারাপ কিছু হতো, বা তারা খারাপ লোক, তখন নিজেকে মাফ করতে পারতে তো। এটুকু বলেই শব্দ থামলো। রোদসী অবাক হয়ে তাকালো। আসলেই তার এসব কিছু ভাবা হয়নি। সে যদি যেত আর এই কথাগুলো সত্যি হতো, তাহলে ভাবতেই রোদসীর শরীরে কাঁটা দিয়ে উঠল। শব্দ আবারও বলতে শুরু করলো। তুমি বুঝেছো তোমার স্বামী অসুস্থ, তাহলে তাকে ডাক্তার না দেখিয়ে তুমি পালিয়ে এলে? এটা কি ঠিক হলো? আসলে এটা কি কোনো স্ত্রীর দায়িত্ব নয় যে অসুস্থ স্বামীকে সেবা না করে পালিয়ে এসেছো? আচ্ছা, তাও বুঝলাম। এখন তুমি বলো, তার কাছে ফিরে যেতে চাও?